সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট তার পদত্যাগপত্র কেন রাষ্ট্রপতিকে না দিয়ে ভ্যানিটি ব্যাগে করে ভারত চলে গিয়েছিলেন, অথবা আদৌ তিনি পদত্যাগপত্র লিখেছিলেন কিনা সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই বিষয়গুলো অরণ্য বাংলা দৈনিক এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র আপনি লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি কেন? উত্তরে শেখ হাসিনা বলছেন যে 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জননিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল তাকে এবং তার বোনকে হত্যা করার উদ্দেশ্যে। গণভবনের দিকে কিছু উন্মত্ত তাদের বক্তব্য ছিল একটি, তা হচ্ছে লাশ ফেলে দেওয়া হলে বা একের পর এক লাশ ফেলা হলে সরকার পড়ে যাবে। এমনকি ভুয়া আইডি কার্ড তৈরি করেও গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল। একটা পর্যায়ে এসে তিনি মূল প্রসঙ্গ বলছেন যে সেই অল্প সময়, অর্থাৎ তাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে গণভবন ছাড়তে হবে। সেই সময় বসে বসে পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় তার হাতে ছিল না। এবং তিনি বলছেন যে তিনি যে দেশ ছাড়বেন এই বিষয়টিও ততক্ষণ তিনি জানেন না। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার। এবং একটা সময় তিনি বলছেন যে আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাফল্যে 30 থেকে 40 মিনিটের সময় ছিল, যার মধ্যে পদত্যাগপত্র জমা দেননি। এটি চরম সত্য, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ লিখেছিলেন কিনা ভ্যানিটি ব্যাগে করে সেও এই ধরনের কোনো পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি। এটাও তো চরম সত্য কথা, এটি প্রমাণিত সত্য। এমনকি বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কি। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সব বিচারপতি মিলে 106 অনুচ্ছেদের অধীনে মতামত দেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতিতেই সবকিছু হবে। তো সেই রেফারেন্সের যে পত্র, তাতে উল্লেখ ছিল যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর আরো অন্যান্য জিনিস লেখা ছিল যে এই বিষয়গুলো তো ডাহা মিথ্যা কথা। তার কারণ এই যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা মিলে, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে তারা মতামত দেন। ওই সময় তো রাষ্ট্রপতি সেনানিবাসে আশ্রয় ছিলেন, আরো কোনো কোনো বিচারপতি ছিল। এটাও পুরনো বিতর্ক। তো শেখ হাসিনার বক্তব্য এই সম্ভবত সঠিক, তিনি কোনো পদত্যাগপত্র লেখারই সময় পাননি। এবং তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি আদৌ কোনো পদত্যাগপত্র লিখেছেন কিনা, লিখে থাকলেও সেটি কেন জমা দিতে পারেননি। বড় বাস্তবতা হচ্ছে যে পরিস্থিতিতে আওয়ামী লীগের পদাধিকারীদের পরিবর্তন করে নতুন দায়িত্ব বন্টনের কথা ভাবছেন কিনা, এবং অসুস্থ ও অসক্ত নেতাদের সরিয়ে তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা আপনার রয়েছে কিনা। তো তিনি বলছেন যে আওয়ামী লীগ একটা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনে আরো দৃঢ়ভাবে পাশে রয়েছেন এবং তারাই থাকবেন দলের নেতৃত্বে। আর যারা ব্যক্তিগত সুবিধা এবং ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টে ফেলেছেন, অনেকে চুপ করে গেছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং দলকে খাঁটি করেছে। অর্থাৎ তিনি মানুষজন বা তার নেতাদের চিনতে পারছেন, বেশ ভালো কথা তিনি যদি চিনতে থাকেন। এবং তিনি বলছেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবে না, যারা কঠিন সময় দলের পাশে ছিল না, সংগঠনকে ধরে রাখতে পারেনি, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার এই বক্তব্য ভালো। দলকে বাঁচাতে গেলে শুধু পরিবারের সদস্য তো নয়, তাকে অনেক ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ দলের আজকে যে অবস্থা, তৃণমূলের নেতাকর্মীরা যে এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন, থেকে দেখে এসেছি, তো শুনে এসেছি তাদের বক্তব্য। আমি জানি না দলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য কতটা শোনার চেষ্টা করছেন, বা এখনো পর্যন্ত যারা অসহায় অবস্থায় নানান ধরনের একটা রোমহর্ষক অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তাদের মতামত তারা শোনার চেষ্টা করছেন কিনা।